আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হালান্ড জাদুতে ব্রাজিলের বিদায় কোয়ার্টারে নরওয়ে। আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর। মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড, রাতে স্পেন পর্তুগাল মহারণ। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় সরকার, বললেন মির্জা ফখরুল। প্রথমে ইউনিয়ন পরিষদ, নির্দলীয় ভোটে একক প্রার্থী দেবে না বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন করা না হলে লাইসেন্স বাতিল। স্বাস্থ্যমন্ত্রী। ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে শিক্ষামন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আর শুরুতেই আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আবারও চুরমার। নেইমার, ভিনিসিয়াসদের কাঁদিয়ে শেষ হাসি হাসলেন নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড। নিউজার্সিতে 2-1 গোলে হারিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় দিল নরওয়ে। এই ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের কোয়ার্টারে উঠল ইউরোপের দেশটি। একই সাথে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডটাও অক্ষুণ্ণ রাখল ভাইকিংসরা। পরাগারমানের রিপোর্ট। আর্লিং হালান্ডের ড্রাম যখন নিউ জার্সি স্টেডিয়ামকে আনন্দ আয়োজনে মাতিয়ে তুলছে, ব্রাজিল শিবিরে তখন কান্নার রল। স্বপ্নভঙ্গের বেদনা, হলুদ শিবির পরাজয়ে মলিন। আগের দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও এবার এক রাউন্ড আগেই বিদায় সেলেসাওদের। তাতে করে আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নরওয়ে। আগের ম্যাচেই বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় পাওয়া নরওয়ে ব্রাজিলের কাছে না হারার রেকর্ড নিয়ে নির্ভর হয়ে খেলতে নামে। আর বিশ্ব ফুটবলে 87 দেশকে হারালেও একমাত্র নরওয়ের বিপক্ষে জয় বঞ্চিত বিশ্বকাপের পেন্টাজয়ীরা। সেই না পারার রেকর্ড ভাঙতে এবং হেক্সা জয়ে এগিয়ে যেতে মাঠে নামেন ভিনিসিয়াস কুনিয়ারা। উল্টো ব্রাজিলিয়ান ডিফেন্সের দুর্বলতার সুযোগে 3 মিনিটে প্যাট্রিক বার্গ এগিয়ে দেন নরওয়েকে। তবে অফসাইডে গোল বাতিল হয়। ব্রাজিলের আক্রমণ ঠেকাতে গিয়ে নরওয়ের বিপদসীমায় কুনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। 14 মিনিটে ব্রুনো গিমারেজের শট ঠেকিয়ে দলকে বাঁচান গোলকিপার ওরিয়ান নেলান। 1986 সালে জিকোর পর বিশ্বকাপে আবারও পেনাল্টি মিসের রেকর্ড গড়ল ব্রাজিল। পেনাল্টি মিসের হতাশা বলতে আক্রমণের ধার বাড়িয়ে দিল নরওয়ের গোলকিপার আরিয়ান নিল্যান্ডকে পরাস্ত করতে পারেননি মার্তিন নেল্লি, ভিনিসিয়াস জুনিয়ররা। উল্টো মার্টিন ওডেগার্ডের শট কোন রকম ঠেকিয়ে দলকে বিপদে পড়তে দেননি ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। অফসাইড গোল বাতিল, ব্রাজিলের পেনাল্টি মিসের হতাশা আর অবিশ্বাস্য সব সেভে শেষ হয় খেলার প্রথমার্ধে ড্র করা বিশ্বকাপের আগের 3টি ম্যাচের কোনোটিতেই জেতেনি ব্রাজিল। এমনি রেকর্ডের সামনে খেলার 59 মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এনরিক। ব্রাজিলের ডি বক্সে টানা দুবার বলে 5 ছোঁয়াতে ব্যর্থ ভাইকিং হিরো হালান্ড। অবশেষে গোল বন্ধাত্ম ঘোচাতে 67 মিনিটে মার্তিন নেল্লির বদলি হিসাবে মাঠে নামানো হয় নেইমারকে। রোনালদিনহো, রিভালদোদের উপস্থিতিও ব্রাজিলকে উজ্জীবিত করতে পারেনি। 80 মিনিটে শেল ট্রুপের ক্রসে মাথা ছুঁয়ে স্টেডিয়ামের হলুদ জোয়ার থামিয়ে দেন আর্লিং হালান্ড। 90 মিনিটে হালান্ড আবারও গোল করে ম্যাচের ভাগ্য করে দেন। সেই সঙ্গে বিশ্বকাপে 7 গোল করে মেসি, এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুট জয়ের দাবিও জানিয়ে রাখেন। খেলার ইনজুরি টাইমে নেইমার স্পট কিকে একটি গোল শোধ করলেও পেন্টাজয়ীদের রক্ষা কবচ হতে পারেননি। শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে না পারার মাসুল দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল 5 বারের চ্যাম্পিয়নরা। আর হালান্ডের হাসিতে উচ্ছ্বসিত নরওয়ে পৌঁছে গেল শেষ 8-এ। পরাগারমান, এটিএন বাংলা। বিশ্বমঞ্চে থামল এক কিংবদন্তির পথচলা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের যে সবুজ গালিচায় শুরু হয়েছিল গল্পটা, 16 বছর পর সেই মাঠেই অশ্রুসিক্ত বিদায় নিলেন নেইমার জুনিয়র।
ইনজুরি আর বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপকে সঙ্গী করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নেইমারের এই বিদায়ের কথা জানাচ্ছেন রায়হান রাসেল। শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন নেইমার। বারবার জার্সি দিয়ে চোখ মোছার ব্যর্থ চেষ্টা করে গেলেন, কিন্তু থামল না কান্না। সতীর্থরা এসে জড়িয়ে ধরলেন বুকে, মাথায় হাত বুলিয়ে দিলেন সান্ত্বনা, কিন্তু তার চোখের জল যেন বাদ মানছিল না। কাঁদতে কাঁদতে জানিয়ে দিলেন ব্রাজিলের হয়ে এটাই তার শেষ দিন। কি নির্মম এক বিত্তপূরণ। 2010 সালে এই মেটলাইট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ফুটবলে পথ চলা। দীর্ঘ 16 বছর পর সেই একই মাঠেই বেদনাদায়ক বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের ফুটবলে নেইমার অধ্যায়। সেলেসাউদের হয়ে তার পরিসংখ্যান এক কথায় অনন্য। ব্রাজিলের জার্সি গায়ে তিনি খেলেছেন 130 ম্যাচ, পা থেকে এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ 80 গোল এবং 58টি অ্যাসিস্ট। কিংবদন্তি পেলেকে টপকে তিনি এখন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। 4 বিশ্বকাপে করেছেন 9 গোল। 2013 সালের কনফেডারেশনস কাপ এবং 2016 সালে অলিম্পিকে সোনা জিতলেও অধরা রয়ে গেল বিশ্বকাপ। এর অবশ্য একটা কারণও রয়েছে। এই ক্যারিয়ারের মোড়ে মোড়ে ছায়ার মতো লেগেছিল ইনজুরি। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। এই আসরে দলে জায়গা পাওয়াই ছিল অনিশ্চিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট তাকে টুর্নামেন্টের শুরুর দিকে মাঠের বাইরে রাখে। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টে সুযোগ পান মাত্র 2 ম্যাচে। স্কটল্যান্ডের বিপক্ষে 15 মিনিট আর নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোল করেন। সেই গোলটাই থাকলো ব্রাজিলের জার্সিতে তার শেষ গোল। মাঠ ছাড়লেন কাঁদতে কাঁদতে, কিন্তু মাথা উঁচু করে। ইনজুরি তাকে বহুবার থামিয়েছে, কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসাকে কমাতে পারেনি। নেইমারের সেলেসাও অধ্যায় শেষ, কিন্তু ব্রাজিলের ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে। রায়হান রাসেল, এটিএন বাংলা। বিশ্বকাপে আনন্দের ভাটা পড়ল ব্রাজিল সমর্থকদের মাঝে। জয়ের আশা নিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে শেষ হাসি হাসতে পারেনি সেলেসাও ভক্তরা। মাঝরাতে বৃষ্টিতে ভিজে টান টান উত্তেজনার ম্যাচটি উপভোগ করলেও প্রিয় দলের বিদায়ে অপূর্ণতা নিয়েই ঘরে ফেরেন ব্রাজিল সমর্থকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। প্রিয় দল ব্রাজিল হারার পর এভাবেই কান্না ভেজা চোখে টিএসসি থেকে বিদায় নেন বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে এবারের বিশ্বকাপ আসর থেকে বিদায় নেয় সেলেসাওরা। এমন বিদায়ে সমর্থকেরাও হতাশ। আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে ভুলের কারণে। আমরা ইনশাআল্লাহ ভালো খেলছি, আমরা হারলেও কোনো নিরাশ হই না। আমরা খেলি আসছি, ভালো খেলছি আল্লাহর রহমতে। আমরা হারলে আগামী দিন আরো ইনশাআল্লাহ পাশে থাকলে আমরা ইনশাআল্লাহ খেলা হবে। তবে ব্রাজিলের হারে উল্লাসে মাতে আর্জেন্টাইন সমর্থকেরা। ভালো লাগতাছে 7 আপ বাদ হইছে। নেইমার লাস্ট মুহূর্তে নামাইছে, আমি খুব খুশি হয়েছে, কারণ নেইমার ছাড়া যদি তারা আজকে হারতো তাহলে তাদের একটা এক্সকিউজ আমাদের নেইমার ছিল না। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নেমে পেনাল্টিতে একটি গোল করলেও হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের পরাজয় ঠেকাতে পারেননি। অশ্রু ভেজা চোখে এবারের মতো বিদায় নিলেও ভবিষ্যতে ব্রাজিল ফিরবে তার পুরনো রূপে, পুরনো মহিমায়, এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর উত্তেজনার বারুদে ঠাসা ম্যাচে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ স্পেন ও পর্তুগাল। হাই ভোল্টেজ এই ম্যাচে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে 2025 সালের উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগালের বিরুদ্ধে। ডালাসের এটি&টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে দুই প্রতিবেশীর আইভোরিয়ান ডার্বি। পরাগার মানের রিপোর্ট। আইবেরিয়ান প্রতিপক্ষ পর্তুগাল ও স্পেনের লড়াইটা 100 বছরের বেশি পুরনো। 1921 সালে প্রীতি ম্যাচ দিয়ে দ্বৈরথের শুরু, তবে এখন আর সেই প্রীতি নেই। লা রোজা আর সেলেসাও দা কুইনাস্তের লড়াই মানেই টান টান উত্তেজনা, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একে অন্যের উপর ছাপিয়ে পড়া।
চলতি বিশ্বকাপে ইয়ামাল, পেদ্রি, ওইজাবালরা আছেন দারুণ ফর্মে। এইচ গ্রুপে 3 ম্যাচের 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠে লুইস ডি লা ফন্তের দল। আর রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে টিকিট পায়। এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই পর্তুগালের যত পরিকল্পনা, তবে রোনালদোর মতোই রবার্তো মার্টিনেজের শিষ্যরা চূড়ান্ত ফর্মে নেই। কে গ্রুপে কলম্বিয়ার পেছনে থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠে পর্তুগাল। রাউন্ড অফ 32-তে লুকা মদ্রিজের ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় পর্তুগিজরা। মহাতারকা রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ঐতিহ্যের লড়াইয়ে তারা যে মরণ কামড় দেবে তা বলাই বাহুল্য। তবে এখন পর্যন্ত 41 বার মুখোমুখি দ্বৈরথে স্পেনের 17 জয়ের বিপরীতে পর্তুগিজরা জিতেছে মাত্র 6 ম্যাচে, 18 বার ড্র হয়েছে। জয়ের পাল্লাটে স্পেনের দিকে ঝুঁকে থাকলেও সাম্প্রতিক ফর্ম ও বড় টুর্নামেন্টের বিচারে বিশ্বকাপের শেষ 16 মঞ্চে একটা দারুণ লড়াই প্রত্যাশা করছেন ফুটবল প্রেমীরা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে হবে ইউনিয়ন পরিষদ ভোট। এটিএন বাংলাকে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্দলীয় এ নির্বাচনে কোনো একক প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি। অংশ নিতে পারবেন আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি সহ যে কোনো দলের কর্মী সমর্থকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গণতন্ত্রের মূল স্তম্ভ ধরা হয় স্থানীয় সরকার নির্বাচন। ভালো মন্দের বিচারে প্রার্থী নির্বাচিত করবার সুযোগ পান ভোটাররা। কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে নির্বাচন দেওয়ার পর থেকেই সেই সুযোগ হারান স্থানীয় বাসিন্দারা। প্রায় সব জায়গাতেই তাদের প্রার্থী ক্ষমতায় বসে। 2024 সালের 5 আগস্ট দলটির পতনের পর সিটি মেয়র থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান অনেকেই আত্মগোপনে চলে যান। এ অবস্থায় 1876 জনপ্রতিনিধিকে অপসারণ করে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি ক্ষমতায় এসেও সেই ধারা অব্যাহত রাখে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশী মানুষ। বিষয়টি উপলব্ধি করছে সরকারও। স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার পর্যায়ে ভোট শুরুর প্রস্তুতি চলছে। বিএনপি তো এখানে আপনার দলীয় স্থানীয় সরকারের দলীয়ভাবে তো নির্বাচনে অংশ নেবে না। এবার তো আপনার নির্বাচন হবে, নির্দলীয় নির্বাচন হবে এবং এখানে আপনার যেটাকে বলা হয় যে প্রতীক ছাড়া হবে। নির্ভর করছে যে আপনার ইলেকশন কমিশন কবে রেডি হচ্ছে। আমরা যেহেতু ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন করাতে হবে, তারা রেডি হলেই আমরা একটা চিন্তা ভাবনা করবো। খুব শিগগিরই হবে, হয়তো ডিসেম্বরের মধ্যে আশা করছি যে আমরা প্রাথমিক স্টেজটা শেষ করতে পারবো। এটা বলা মুশকিল। না, সিটি কর্পোরেশন তো আগে হবে না, ইউনিয়ন পরিষদই আগে হবে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না সরকার। আওয়ামী লীগ সহ যে কোনো দলের নেতাকর্মী অংশ নিতে পারবেন। যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বলতে কোনো কথা নেই। এখানে যে কেউ ইলেকশন করতে পারে। মামলা হলে তো এমনিতে আউট হয়ে যাবে, তারা তো আপনার আইনগতভাবে নির্বাচন করতে পারবে না। অনেক বেশি স্ট্রং হবে। এই জন্য যে যত বেশি নির্বাচন করতে চাইবে তত নেতা তৈরি হবে এবং আপনার ভালোই হবে, ইলেকশন খারাপ হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সাথে তিনি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফর কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। জানান, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সাক্ষাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. We will further strengthen it, and the ties will reach also, inshallah, new heights. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে চক্ষু স্বাস্থ্য সেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে গত 2 মাস ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান তিনি। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ বিষয়ে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। টেন্ডার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে অগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে। কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণীতে 4টি নতুন বই দেওয়া হবে। ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বলেন, আগামী বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেব। দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, NCTB রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। কক্সবাজারে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধস হয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার অভিযান পরিচালনা করছে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা। পাহাড় ধসের ঝুঁকি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। কক্সবাজারে টানা ভারী বর্ষণে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসে নারী ও শিশু সহ 8 জন নিহত হয়েছে। এছাড়াও শহরের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মানুষ 1 জন তলই, একটি মা বা পগ মারা গিয়ে আর গোড়া বাচ্চা পেলে গোড়া 2 জন মাসুম বাচ্চা 16 জন আছে ফ্যামিলি। 2 ফ্যামিলির মধ্যে 16 জন মানুষ আছে। নাই বাসিবার কোনো প্রশ্ন নাই। স্থানীয়রা জানান, জামতলী ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জন, কুতুপা আলম ক্যাম্পে 1 শিশু এবং বালুখালী ক্যাম্পে 2 নারী ও 2 শিশু সহ 4 জন নিহত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। ওরা প্রতি বছর পাহাড় কেটে এখানে ফেলে, কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। আমার আব্বুর হচ্ছে বাসার মধ্যে পড়ছে, পরে এখন আমার আব্বু
একজন হচ্ছে মারা গেছে আপনার। উপজেলা প্রশাসন জানিয়েছে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এদিকে কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে হানি ট্র্যাপের মাধ্যমে বাসায় ডেকে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে এক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গত 3রা জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপ পুলিশ কমিশনার তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ফ্ল্যাটে ডেকে নেওয়া হতো। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিংয়ের তথ্য পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কর্মকর্তা 15 এপ্রিল ভুক্তভোগীরা সামাজিক কারণে এবং নিজেদের আত্মসম্মানের কারণে এই ভিকটিমাইজ হওয়ার পরেও তারা পুলিশের কাছে যেতে চায় না। এমনকি অনেক সময় আমরা আইডেন্টিফাই করলেও তারা কোনো অভিযোগ দায়ের করতে চায় না বা মামলা দায়ের করতে চায় না। কেউ যদি এই ধরনের ভুক্তভোগীর শিকার হয় তাহলে তারা সাথে সাথে যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা অবহিত করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শিগগিরই সব সরকারি সেবা ডিজিটালাইজেশন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং 2025-26 অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার না থাকায় মানুষ অর্থ খাতে সঠিক সেবা পান না। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোকে। বিভিন্ন সরকারি দপ্তর সরাসরি সেবা নিতে আসা ব্যক্তিদের নিরুৎসাহিত করতে হবে এবং বাসায় বসে অনলাইনে সেবা নেওয়ার বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা দেন অর্থমন্ত্রী। আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। আন্তর্জাতিক সংবাদ। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হবে তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে, যেখানে লাখো মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজাদি স্কয়ারে এটিই হবে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবচেয়ে বড় জনসমাগম। শোক মিছিল শেষে মরদেহ আগামীকাল নেওয়া হবে শিয়াদের পবিত্র শহর কোমে। বুধবার প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারাবালায় শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন লাখো শোকার্ত মানুষ। পরে মরদেহ তাঁর জন্মস্থান ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ফিরিয়ে আনা হবে। আগামী 9 জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে শোকানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার ঝুঁকি এড়াতে তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান সরকার। একই সঙ্গে রাজধানীর মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে রাজধানীর বাইরে দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত গ্রিন ঢাকা ক্লিন ঢাকা এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে রাজধানীর মোহাম্মদপুরে খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহান সহ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ করা হয়। 2027 সালে পবিত্র হজ ও উমরা পালনে ইচ্ছুকদের জন্য উন্নত মানসম্মত সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেছে লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। আলাদিন রেস্টুরেন্ট হ্যামট্রামিক মিশিগানে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ ট্রাভেলসের কর্ণধার আজহারুল কবির চৌধুরী সাজু। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডিএ তায়েবকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ডিএ তায়েবের সফলতা কামনা করে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এটিএন বাংলা সবসময় তার পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক ডিএ তায়েব। পাশাপাশি ভবিষ্যতে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে এটিএন বাংলার বার্তা বিভাগের পক্ষ থেকেও ডিএ তায়েবকে অভিনন্দন জানানো হয়। এ সময় বার্তা বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 2026 থেকে 2028 সাল পর্যন্ত 2 বছরের জন্য শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব। প্রত্যেকটা বিজয় আসলে খুব আনন্দ দেয় মানুষকে এবং সেটা খুব যদি প্রত্যাশিত কিছু হয়। আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়িকা রুজিনা আপা, চিত্রনায়িকা নতুন আপা, ওনারা ছিলেন। তাদের ছাড়িয়ে যে পাশ করা আসলে খুব টাফ ছিল, কিন্তু সেটা আপনাদের সবার দোয়া। স্পেশালি থ্যাঙ্কস দেব আমি ডক্টর মাহবুব স্যারকে, যেহেতু আমি তার অ্যাডভাইজার, চেয়ারম্যান স্যারের অ্যাডভাইজার এবং এখানে নিউজের অ্যাডভাইজার, অনেকগুলো দায়িত্ব উনি আমাকে দিয়ে রেখেছেন। আমি মনে করি এটা আমার হোম। এখান থেকে পাশ করার অর্থ এটিএন পরিবার পাশ করেছে। এবার খেলার খবর। বিশ্বকাপে ইতিহাস করা কেপ ভার্দের ফুটবলারদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে দেশটির জনগণ। বীরদের বরণ করে নিতে রাজধানী প্রাইয়াতে নামে হাজারো মানুষের ঢল। নেচে গিয়ে আর মুহুর্মুহু জয়ধ্বনিতে মুখর হয়ে উঠছে চারপাশ। ব্লু শার্কসদের এক নজর দেখতে পুরো শহর যেন থমকে যায়। ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস আর ভালোবাসায় সিক্ত হন ফুটবলাররা। বিশ্বকাপের অভিষেক আসরেই চমকে দিয়েছে ছোট এই দেশ। স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে অপরাজিত থেকে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় কেপ ভার্দে। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স আজীবন মনে রাখবে ফুটবল প্রেমীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। হালান্ড জাদুতে ব্রাজিলের বিদায় কোয়ার্টারে নরওয়ের। আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর। মেক্সিকোকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড, রাতে স্পেন পর্তুগাল মহারণ। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় সরকার, বললেন মির্জা ফখরুল। প্রথমে ইউনিয়ন পরিষদ, নির্দলীয় ভোটে একক প্রার্থী দেবে না বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন করা না হলে লাইসেন্স বাতিল। স্বাস্থ্যমন্ত্রী। ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে শিক্ষামন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।
ধন্যবাদ।